শেখ হাসিনার উপরে আমি বলছি ভারতীয় কিছু তারা কিন্তু একসময় কিন্তু প্রতিবেদন প্রকাশ করছিল কিভাবে শেখ হাসিনাকেও হত্যা করার একটা পরিকল্পনা। দুর্ভাগ্যের বিষয় সেটাও এক ধরনের আওয়ামী লীগের উপরতলার কিছু ব্যক্তি ছিলেন, তারা এটাকে অসত্য সংবাদ বলে খণ্ডন করে সেটাকে ধামাচাপা দিয়ে দেন। নভেম্বর মাসে রাশিয়ার স্পোক্স পার্সন প্রকাশ্যে বলেছিলেন যে 2024-এ আওয়ামী লীগ জয়ী হবে, কিন্তু তারপরে সরকার টেকাতে পারবে না, সরকার আমেরিকা ভেঙে দেওয়া। নভেম্বর মাসে বলেছিল, কিন্তু যেটা অন রেকর্ড বলেছিলেন, এটা না যে গোপনে বলেছিল, সেটা ছাপা হয়েছে বহু জায়গায়। এমনকি সেই বক্তব্য ধরুন দেওয়ার পরেও কিন্তু আওয়ামী লীগ সরকার, আমি বলবো, সেইটাকেও ইগনোর করে মনে হয়েছিল যে এগুলো হয়তো অতিরিক্ত বাড়াবাড়ি। আমেরিকান একজন উচ্চ পদস্থ অফিসার যার নাম হচ্ছে টেরেন্স অ্যারভিল, তো উনি বাংলাদেশের 5 তারকা একটা হোটেলে হঠাৎ করেই মারা গেলেন এবং পরের দিন মার্কিন যে দূতাবাস তারাও কোনো কিছু বলল না এবং তারা চুপচাপ লাশটা নিয়ে চলে গেল এবং সরকার থেকে কোনো তদন্ত ছাড়াই, কোনো কিছু ছাড়াই, ময়না তদন্ত ইভেন হয়নি, তারা বলল যে এটা আসলে হচ্ছে স্বাভাবিক মৃত্যু। ভারত বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের সাথে কাজ করছিল, বাংলাদেশ শনৈ শনৈ উন্নতির শিখরে আহরণ করছিল। সেই দেশটা সহ যে ভারতের সরকার প্রধান, তাকে যদি নিবৃত্ত করা যায়, তাকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো এই কাজটা সহজ হবে। আমি মনে করি এটাই ছিল তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি রওশনা নিপা আবারও এলাম R.71-এ। আজকে আমার সাথে দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন এবং আমি আজকে এই যে অতিথিরা আছেন তাদের সঙ্গে অবশ্যই পরিচয় করিয়ে দিব আপনাদের। তার আগে যেটা আমার শিরোনাম, আপনারা হয়তো একটু চমকে যাবেন, যেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে হত্যার ষড়যন্ত্র বাংলাদেশে। পরিচয় করিয়ে দিতে চাই গৌতম লাহিড়ী। আমরা অনেকেই তাকে জানি, বাংলাদেশের যারা আছেন, বিশেষ করে ভারতে বাংলাদেশে উনি ভারতীয় ইন্ডিয়ান প্রেস ক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক। দাদা, আপনাকে স্বাগত। সেই সঙ্গে আমার আরো একজন অতিথি আছেন, আপনারা অনেকেই তাকে চেনেন, প্রকৌশল মোহাম্মদ আলী সিদ্দিকী। উনি হচ্ছেন আমাদের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী। মানবাধিকার বিষয়ে তিনি সোচ্চার, গবেষণা করেন, প্রচুর সেমিনার সিম্পোজিয়াম করেন এবং বাংলাদেশে সংগঠিত বিশেষ করে গত 15 মাসের যে মানবাধিকার, সেটা নিয়ে উনি সারা পৃথিবীতেই সোচ্চার। আপনাদের দুজনকেই আমার এই অনুষ্ঠানে স্বাগত। প্রথমেই জানতে চাই, কেমন আছেন গৌতম দাদা? আমি সবসময় বলে থাকি যে আমি সম্পূর্ণ 50% ভালো আছি, কারণ আমার প্রতিবেশী 50% বাঙালি খারাপ আছে। তারা খারাপ থাকলে আমি সম্পূর্ণ ভালো থাকতে পারি। মোহাম্মদ আলী সিদ্দিকী, আপনি কেমন আছেন? জি, আসি আমরা জীবামৃত অবস্থায়, কারণ 5ই আগস্ট 24-এর পরে বাংলাদেশের যে রূপ সারা পৃথিবী দেখছে, বাংলাদেশের মানুষ নির্যাতিত, নিগৃহীত হচ্ছে। আমরা যারা প্রবাসে আছি আমরাও ভালো নেই, কেউই ভালো নেই। ভারতের প্রধানমন্ত্রী মোদীকে হত্যার ষড়যন্ত্র এবং সেটা ঢাকায় বসে হয়েছে এবং এই ষড়যন্ত্রের একটা ইঙ্গিত করা হচ্ছে, সেই লক্ষ্যটা বোধহয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ছিলেন। এই বিষয়ে কি গৌতম দাদা আপনি কিছু জানেন কিনা? না, প্রথম কথাই বলবো যে যদি সংবাদটি সত্য হয় তাহলে নিঃসন্দেহে এটা অত্যন্ত একটি খুবই চিন্তার থেকেও বলা যেতে পারে এটা সাংঘাতিক ধরনের একটা ঘটনা, এবং এই ঘটনাটিতে নিঃসন্দেহে ভারত বাংলাদেশের সম্পর্ককে আরো বেশি আমি বলে যে আরো নেতিবাচক দিকে নিয়ে যাবে। কিন্তু আমি ঘটনাটার সত্যতা সম্পর্কে আমি এখনো জানি না, কারণ ভারত সরকারের পক্ষ থেকে বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। দ্বিতীয়ত আমি যে বলবো, যে ঘটনার কথা আমরা শুনেছি যে ঢাকার যে একটি হোটেলে যেভাবে দুজন গুপ্তচর যেভাবে মারা গেছেন, এই বিষয়টা বাংলাদেশের গণমাধ্যমে খুব বিশেষ একটা সংবাদ প্রকাশিত হয়নি বা প্রকাশ করতে দেওয়া হয়নি। এই বিষয়ে বাংলাদেশ সরকারের নীরবতা এটা আরো বেশি বিস্ময়কর। কারণ বাংলাদেশের থেকে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে বাংলাদেশ সরকারের সর্বপ্রথম তাদের এটা ভারত সরকারকে অবহিত করা দরকার ছিল, বা ভারত সরকারকে কনফিডেন্সে নিয়ে এই বিষয়ে তাদের তদন্ত করা উচিত ছিল। সেগুলো কোনোটাই যখন করেননি, তখন গোটাটার মধ্যেই একটা বলা যেতে পারে যে একটা
ধামাচাপা দেওয়ার যে চেষ্টা, এটা আরো সন্দেহকে ঘনীভূত করছে। ফলে এই বিষয়ে আমি খুব বিস্তারিত বলতে পারবো না, এই কারণে যেহেতু আমার কাছে কোনো সাংবাদিক হিসেবেও তথ্য নেই, এবং যেহেতু ভারত সরকার এই বিষয়ে কোনো মন্তব্য এখনো স্পষ্ট করেননি, এবং তাদের সঙ্গে কথা বলার পর এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই আরো কিছু আমরা জানবার চেষ্টা করব বা বলতে পারবো আর কি। তবে নিঃসন্দেহে এই ধরনের ঘটনা তো বিশ্বে এখন বর্তমানে যে ধরনের ভারত বাংলাদেশের বিশেষত যারা মৈত্রীর বিরুদ্ধে বা মৈত্রীর পরিপন্থী শক্তি, তারা সবসময় চেষ্টা করেন যে কি করে ভারত বাংলাদেশের সম্পর্কে বিষিয়ে দেওয়া যায়। তবে সেই লক্ষ্যে এবং বাংলাদেশের থেকে যে ঘটনাগুলো সম্প্রতি ঘটছে, সে ঘটনাগুলো যেভাবে সমস্ত 5ই আগস্টের পর জেল থেকে জঙ্গি উগ্রপন্থীদের ছেড়ে দেওয়া হয়েছে, কেউ কেউ তো জুলাই মাসেও জেল ভেঙে বেরিয়ে এসছে, যারা বাংলাদেশের যে সমস্ত হিংসাত্মক সহিংসতার কাণ্ডগুলো করেছে, সাধারণ মানুষ করেনি। এই ঘটনাটা আমরা সরকারের কাছ থেকে বরং একটা জবাবদিহি করতে চাই এবং জানতে চাই কি ঘটনা ঘটেছিল। তারাই সরকারিভাবে অন্তত একটা বিবৃতি দিন, তারপরে তো বাকিগুলো বোঝা যাবে। একদম দাদা। আপনি একদম যথার্থই বলেছেন যে আমরা দেখেছি আসলে যে বাংলাদেশের সরকার এই বিষয়ে নীরব থেকেছে। শুধু বাংলাদেশের সরকারই না, আমেরিকান একজন উচ্চ পদস্থ অফিসার যার নাম হচ্ছে টেরেন্স অ্যারভিল। তো উনি বাংলাদেশের ৫ তারকা একটা হোটেলে হঠাৎ করেই মারা গেলেন এবং পরের দিন মার্কিন যে দূতাবাস তারাও কোনো কিছু বলল না এবং তারা চুপচাপ লাশটা নিয়ে চলে গেল এবং সরকার থেকে কোনো তদন্ত ছাড়াই, কোনো কিছু ছাড়াই ময়না তদন্ত ইভেন হয়নি। তারা বলল যে এটা আসলে হচ্ছে স্বাভাবিক মৃত্যু। সেন্ট মার্টিনসে এবং আরো কয়েক জায়গায় যে আইএসআই বা হচ্ছে আরো কয়েকজন গোয়েন্দা বা হচ্ছে আইএসআই এর আরো কয়েকজন এটাতে হঠাৎ করে মারা গিয়েছেন এবং সেই তাদেরও কোনো কিছু হয় নাই। তো বিষয়টা আসলে খুবই আশঙ্কার এবং আমি শুধু এটুকু বলতে চাই যে আজকে একটা সোশ্যাল মিডিয়ায় একটু দেখলাম যে বাংলাদেশে আপনি যেটা বললেন দাদা যে 5ই আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উচ্ছেদ করা, জঙ্গিকে ছেড়ে দেওয়া এবং যে পতাকা হাতে মৌলবাদীদের যে উত্থান, সেই জায়গায় শুধুমাত্র কি শেখ হাসিনাকে উচ্ছেদ বা একটা সরকার বদলের চক্রান্ত ছিল, নাকি এটা ভারতকে দ্বিটুকরো করা, মানে কয়েক টুকরো করা বা ভারতের প্রতিও একটা আগ্রাসন ছিল? আমি মোহাম্মদ আলী সিদ্দিকীর ভাইয়ের কাছে আসব, তার আগে গৌতম দা আপনার কাছে এটুকু একটু নিতে চাই, কারণ এটা এখন, কারণ কয়েকদিন আগে আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান যিনি এসেছিলেন তাকে একটা উপহার দিয়েছেন বইয়ের মতো, তার প্রচ্ছদের যে ছবিটা ছিল সেটাকে বলা হচ্ছে যে এটা ভারতের একটা অংশকে কেন্দ্র করে সঙ্গে নিয়ে বাংলাদেশের মানচিত্রের একটা বিষয়। তো এটা কি শুধুমাত্র সরকার বদল ছিল কিনা, এটা কি ভারতের উপরে, নাকি এর মানে এর আড়ালে ভারতকেও আক্রান্ত করার একটা উদ্দেশ্য ছিল? হ্যাঁ, দেখুন, এই প্রশ্নটা আছেই। তার কারণ হচ্ছে ৭১ সালে যখন পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো, তখন থেকেই কিন্তু সে সময় জানেন যে কোন কোন শক্তি তারা তার বিরোধিতা করেছিল, সেটা আমাদের অজানা নয়। এবং তারা তখন থেকেই কিন্তু তাদের একটা ধারণা যে কিভাবে এর বদলা তারা নিতে পারে, প্রতিশোধ নিতে পারে, এবং সেই প্রতিশোধ নেওয়াটা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না যতক্ষণ শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। শেখ হাসিনা প্রকারান্তরে এমনকি পার্লামেন্টের মধ্যেও তিনি এমন অনেক মন্তব্য করেছেন যে কারা তার সরকার উৎখাত করতে চাইছে। এবং এটা হচ্ছে এই কারণেই, দেখুন, একই ধরনের কনস্পিরেসিটা কিন্তু আরো আগে হয়েছিল, যে কারণে ইন্দিরা গান্ধীকে প্রাণ হারাতে হয়। চীনে গিয়ে স্বয়ং ইউনূসকে আমি এই কারণে একটু পছন্দ করি বলতে পারেন, যে তিনি অনেক সময় সত্যি গোপন কথা না প্রকাশ করে ফেলেন, ফাঁস করে ফেলেন, পেটে রাখতে পারেন না, বলতে পারেন না। তিনি গিয়ে বললেন যে সেই 7 সিস্টারের কথা, তিনি বললেন বঙ্গোপসাগরের মালিক আমি, আমি এটা দেখি। তিনি যে কথাগুলো বলে ফেলেন, যে কথাগুলোর এমনকি তাদের যে মানে পরবর্তীকালে কূটনৈতিক যে বক্তব্য, সেটা হচ্ছে এই 7 সিস্টার্স এর কারণে তারা এটাকে ভারতের বিরুদ্ধে একটা ব্ল্যাকমেইল হিসেবে ইউজ করতে চেয়েছিল, যে এই কারণে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে বাধ্য হবে, যে কোনো সরকারই হোক।
সেটা এক ধরনের চাপের রাজনীতি। দাদা আপনার কাছে যে প্রশ্নটা করেছিলাম আমি যে এই জায়গায় বাংলাদেশ একটা ছোট্ট একটা রাষ্ট্র, এত জনসংখ্যা, এত সমস্যা, এত দারিদ্রতা সবকিছুর পরেও কেন আমরা কিন্তু একটু ইতিহাস ঘাটলে জানি যে সেই ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর সাথেও কিন্তু এক ধরনের নেগোসিয়েশন করার চেষ্টা করেছিল মার্কিন সাম্রাজ্যবাদ থেকে বা আমেরিকা থেকে যে তুমি আমাদেরকে এই জায়গাটা দিয়ে দাও তাহলে তোমাদের স্বাধীনতা বা তোমার কোনো কিছুতেই আমরা বাদ সাধবো না বরঞ্চ সাপোর্ট করব। এটা কেন এত গুরুত্বপূর্ণ আসলে মনে হয়? এটার অনেকগুলো দিক আছে। দিক আছে বলতে আমি প্রথম কথা হচ্ছে ভৌগোলিক দিক থেকে এই জায়গাটার যে মানে অবস্থান, সেন্ট মার্টিন বা তার চতুর্পাশে এলাকা ইনক্লুডিং এমনকি কক্সবাজারও। ধরুন এই এলাকাটার যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানটা এমন জায়গায় যেখান থেকে ভারত এবং একই সঙ্গে মায়ানমার সেটা আরকি সহজেই সেটা একটা যাতায়াত করার একটা রাস্তা হতে পারে আরকি, তৈরি হতে পারে। স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পোর্টেন্ট। কারণ যেকোনো সামরিক রণনীতির ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি যেটা হয় যে অবস্থানটা কোথায় হবে? এখন এই বাংলাদেশের যে অবস্থান এই দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের তীরে, আমি অনেক আগে একটা ঘটনার কথা আগে উল্লেখ করে নিই। আপনি যদি ১৯৮৭ সালে আপনি বিল ক্লিনটনের যদি মাই লাইফ আত্মজীবনী পড়েন, মোহাম্মদ ইউনূসকে বলেছিলেন, "তুমি যে গ্রামীণ ব্যাংক তৈরি করছো, এই গ্রামীণ ব্যাংকের শাখা তুমি মায়ানমারেতেও প্রসারিত করো এবং আমাদের বাংলাদেশের মধ্যে দিয়ে মায়ানমারে যাওয়ার একটা ব্যবস্থা চাই।" এটা বিল ক্লিনটন তার আত্মজীবনীতে লিখেছেন, যে বইটি আমার কাছে রয়েছে এখন। এমনকি পরবর্তীকালে হিলারি ক্লিনটন লিখেছেন। এমনকি হিলারি ক্লিনটন সফরও করেছিলেন সেইসব জায়গায়, কক্সবাজার এলাকায়। চিটাগাং, কিন্তু কক্সবাজার একই এই এলাকাটা। হ্যাঁ, তবে এই ঘটনাটা হচ্ছে ১৯৮৭ সাল থেকে যে ইউনূস কিভাবে বিল ক্লিনটনের কাছে পরিচিত হলেন, আপনাদের নিউ ইয়র্কে কিছু ব্যক্তি আছেন তারা খুব ভালো জানেন। আরেকটি তারপরের ঘটনা হচ্ছে সেনেটে একটি বার্মা আইন বলে একটি আইন পাস হয়। যে আইনটির উদ্দেশ্য হচ্ছে যে মায়ানমারের মধ্যে যাওয়ার জন্য একটা করিডোর বাংলাদেশের মধ্যে দিয়ে করতে, যেটা স্ট্র্যাটেজিক্যালি জরুরি। পরবর্তীকালে বেশ কিছু জিওলজিক্যাল সার্ভে রিপোর্ট যেটা আমেরিকার ওখানে করেছিল, তাদের ধারণা হচ্ছিল যে বঙ্গোপসাগর অথবা মায়ানমারের কিছু এলাকায় রাখাইন প্রদেশে পার্টিকুলারলি যে হয়তো রেয়ার আর্থ, আজকে যার জন্য রেয়ার আর্থ মেটেরিয়াল নিয়ে চীনের সঙ্গে আমেরিকার দ্বন্দ্ব চলছে। রেয়ার আর্থের বেশিরভাগটাই চীনের আছে, যেটা দিয়ে ধরুন সোজা কথায় বোঝার জন্য বলি, যেটা দিয়ে ব্যাটারি তৈরি হয়। ব্যাটারি ব্যবহার করতে গেলে রেয়ার আর্থ মেটেরিয়ালটা লাগে বা লিথিয়াম লাগে, সেটা ওখানে নাকি পাওয়ার একটা সম্ভাবনা আছে। ফলে ওকে। কোথাও আমেরিকা সেই সমস্ত জায়গাগুলোকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে, করে একটা পুতুল সরকার তৈরি করার চেষ্টা করে, যেখানে তাদের এই বাণিজ্যিক উদ্দেশ্যগুলো সাধিত হবে। ফলে একটা বড় মানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা ছিল। যে পরিকল্পনাটা সাফল্যের সঙ্গে শেখ হাসিনা ১৬ বছর আটকে রাখতে পেরেছিলেন। তিনি পেরেছিলেন। এবং তার কিছু ধরুন তার দলের বা তার মানে অনেকেই মন্ত্রিসভা কিংবা তিনি যাদের উপর নির্ভর করতেন, এদের অনেকটা ওভার কনফিডেন্স ইত্যাদি কারণে তারা সেগুলোকে অনেক কিছু তারা ইগনোর করেছে। ধরুন আপনি যে রাশিয়ার কথা বললেন, নভেম্বর মাসে রাশিয়ার স্পোকস পারসন প্রকাশ্যে বলেছিলেন যে ২০২৪ এ আওয়ামী লীগ জয়ী হবে। কিন্তু তারপরে সরকার টেকাতে পারবে না। সরকার হ্যাঁ। আমেরিকা ভেঙে দেওয়া নভেম্বর মাসে বলেছিল। কিন্তু যেটা অন রেকর্ড বলেছিলেন, এটা না যে গোপনে বলেছিল, যেটা ছাপা হয়েছে বহু জায়গায়। এমনকি সেই বক্তব্য ধরুন দেওয়ার পরেও কিন্তু আওয়ামী লীগ সরকার আমি বলবো সেইটাকেও ইগনোর করে। মনে হয়েছিল যে এগুলো হয়তো অতিরিক্ত বাড়াবাড়ি। কিন্তু শেখ হাসিনার উপরে আমি বলছি ভারতীয় কিছু তারা কিন্তু একসময় কিন্তু প্রতিবেদন প্রকাশ করছিল কিভাবে শেখ হাসিনাকেও হত্যা করার একটা পরিকল্পনা। দুর্ভাগ্যের বিষয় সেটাও এক ধরনের আওয়ামী লীগের উপরতলার কিছু ব্যক্তি ছিলেন, তারা এটাকে অসত্য সংবাদ বলে খণ্ডন করে সেটাকে ধামাচাপা দিয়ে দেয়। আমেরিকা কখনোই কিন্তু জামায়াত ইসলামীকে কিন্তু কখনোই পছন্দ করতো না। না। কিন্তু ২০১৮ তে যখন শেখ হাসিনা জয়ী হলেন, তখন আমেরিকা তার নীতি পরিবর্তন, যেটা আমি আমার একটা রিসার্চ করছি কিভাবে হাসিনার পতন হলো। তাতে আমি কিছু তথ্য পেয়েছি। যে তথ্যটা হচ্ছে যে ভার্জিনিয়াতে সিআইএ দপ্তরে গোপন মিটিং এ সিদ্ধান্ত হয় যে জামায়াত ইসলামীকে এবার গুরুত্ব দিতে হবে বাংলাদেশের রাজনীতিতে। তবেই শেখ হাসিনাকে আটকানো সম্ভব। মার্কিন দূতাবাস সেখান থেকে যত
প্রগতিশীল ব্যক্তি চাকরি করতেন বাংলাদেশী, তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এমন একজনের সঙ্গে আমি দেখা করেছি, তিনি পালিয়ে কলকাতায় আছেন। কলকাতায় গিয়ে আমি তার সঙ্গে দেখা করেছি। তাকেও হত্যা করার চেষ্টা হয়েছিল, কিন্তু সে করতে পারেনি, তিনি কলকাতায় পালিয়ে আছেন বলে। কিন্তু তার বাড়িতে লুটতরাজ করা হয়েছিল, এমনকি তার বাড়িতে যে সমস্ত ল্যাপটপে রেকর্ড করা ছিল বহু কিছু তথ্য, সেই ল্যাপটপও চুরি হয়ে যায়। তারপর থেকে 46 জন শিবিরপন্থী লোকেদের আমেরিকান দূতাবাসে নিয়োগ দেওয়া হয়, যাদের অনেকেই কিন্তু আছেন হয়তো এখন কেউ কেউ, এবং তারা কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি করে। যে নেটওয়ার্কের কথা দুর্ভাগ্যের বিষয় যে আওয়ামী লীগের গোয়েন্দা বিভাগও ব্যর্থ হয়েছে বুঝতে। তারা জানতেন যে ওরা হচ্ছে, কিন্তু এটা যে এত সিরিয়াস জায়গায় যাবে এটা তারা বুঝতে পারে। এই যে চক্রান্ত ষড়যন্ত্র, আমি আশ্চর্য হয়ে যাই যে সিআইএ এর একজন প্রতিনিধি, যিনি স্পেশাল ফোর্স কমান্ডার টেরান্স এরভিল জ্যাকসন, তিনি ওয়েস্টিন হোটেলে মারা গেলেন জি এবং 31শে আগস্ট। অত্যন্ত আশ্চর্যের বিষয় যে পৃথিবীর কোথাও যদি সাধারণ একজন আমেরিকান নাগরিকও আটকা পড়েন, কোনো বিপদে পড়েন, তারা যে মিশনটা নেন যে তাকে রক্ষা করা, তাকে উদ্ধার করা এবং কারণ বের করে নিয়ে আসা, এত গোপনে, মানে নীরবে নিভৃতে সেই লাশটা নিয়ে যাওয়া হলো, পোস্টমর্টম করতে দেওয়া হলো না, নিউজ করতে দেওয়া হলো না, এটা যেমন আশ্চর্যের। আরেকজন মার্কিন কর্মকর্তা শেরাটন হোটেলে হুম নিহত হয়, আইএসআই সে বিষয়টাও একইভাবে গোপন করা হয়। এই অর্গানাইজারের রিপোর্ট অনুযায়ী দেখা হয় যে এই মিস্টার জ্যাকসন, তিনি বহুবার কক্সবাজার, রোহিঙ্গা অধ্যুষিত এলাকা, সেখানে ভ্রমণ করেছেন, সেন্ট মার্টিনে ভ্রমণ করেছেন, এবং তার কাছে যে অ্যাসাইন্ড প্লট, সেই প্লটটা নরেন্দ্র মোদী এবং পুতিনকে হত্যা করার যে মিশন। কিন্তু পত্রিকাটা উল্লেখ করছে যে এতটাই রাশিয়ান গোয়েন্দারা সক্রিয় যে হত্যাকাণ্ড রাশিয়ান গোয়েন্দাদের দ্বারা সংঘটিত হয়েছে বলে তারা উল্লেখ করেছেন। আমি একটু পিছন ফিরে যেতে চাই যে এই যে তথাকথিত জুলাই আগস্ট বিপ্লব, যে বিপ্লবের মাধ্যমে ইউনূস সাহেব ক্ষমতাসীন হলেন, এ বিষয়ে মানে একেবারে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে মার্কিন সিনিয়র একজন ফেলো আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের, এবং যিনি ডিরেক্টর অ্যান্ড পলিসি অ্যানালিস্ট মিডল ইস্টার্ন ফোরামের মাইকেল রুবিন, এবং প্রফেসর জেফরি স্যাক্স, যিনি এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করে ডেটা সহ, তথ্য সহ উল্লেখ করেছিলেন যে কিভাবে এই দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন নিয়ন্ত্রণ নিতে হবে। অর্থনৈতিক দিক দিয়ে দেখা গেছে যে পৃথিবীর এখনকার প্রায় 80% রেভিনিউ অর্জিত হচ্ছে দক্ষিণ এশিয়ায়। সুতরাং মধ্যপ্রাচ্যে যে স্বার্থ ছিল, যেটাকে তৈল সমৃদ্ধ যে সমস্ত দেশ, সেগুলাকে মার্কিন যুক্তরাষ্ট্র কবজা করে নিয়েছে। আমরা সেটা বিস্তারিত না গেলেও আমরা বুঝতে পারি যে সেখানে তাদের কর্তৃত্ব নেতৃত্ব কিভাবে গেছে। আমরা ইতিপূর্বে প্রতিবেদনে দেখেছি যে মার্কিন একটা কোম্পানি শেভরন, যারা আমাদের ব্লু ওশান, যেটা বাংলাদেশের, হুম হুম সেখানে তেল এবং খনিজ সম্পদ আহরণের জন্য তাদের গবেষণা সেখানে আছে, তারা রিসার্চ করছে, রিগ বসাচ্ছে, এবং এক পর্যায়ে সেখানে 26টা তেল ক্ষেত্র বাংলাদেশ সম্ভাবনাময় ধারণা করা হচ্ছে, সেই সবগুলা তেল ক্ষেত্র তারা চাচ্ছিল। এবং এ বিষয়ে টেক্সাস থেকে ওই কোম্পানির পক্ষ থেকে তৎকালীন আহ, প্রতিমন্ত্রী, জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তাকে নসরুল হামিদকে চিঠি দেওয়া হয়েছিল। তাদেরকে বলা হচ্ছিল যেন এই তেল ক্ষেত্র সবগুলা তাদেরকে দেওয়া হয়। কিন্তু শেখ হাসিনার সরকার সিদ্ধান্ত নেয় যে এককভাবে কোনো দেশকে একটা অঞ্চলের সমস্ত গবেষণার জন্য, সমস্ত আহরণের জন্য, সম্পদ আহরণের জন্য দেবেন না। উনি চেয়েছিলেন যে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে কম করে হলো 3 বা 4টা দেশকে উনি সেই সুযোগটা দেবেন। ভারত বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের সাথে কাজ করছিল, বাংলাদেশ শনৈ শনৈ উন্নতির শিখরে আহরণ করছিল। সেই দেশটা সহ যে ভারতের সরকার প্রধান, তাকে যদি নিবৃত্ত করা যায়, তাকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো এই কাজটা সহজ হবে। আমি মনে করি এটাই ছিল তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ডটা ভেঙে দেওয়া বা অকার্যকর করার যে নীল নকশা সেটাও একটা বড় উদ্দেশ্য, এবং সেইটার আমরা দেখেছি 5ই আগস্টের যে মব বা যেভাবে গণভবনের বা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, এবং এত 15 মাস প্রায় 16 মাস তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় আছেন, আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এই সেনাবাহিনী তো তাদেরকে হেল্প করেছে ক্ষমতায় আসার জন্য, কেন আবার তাদেরকেই লক্ষ্য বস্তু করছে বলে মনে করেন মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই? সেনাবাহিনীকে দুর্বল করা, তার প্রাথমিক স্তরে বাংলাদেশ পুলিশ বাহিনীটাকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। প্রায় 450 থানা আক্রমণ করে সমস্ত অস্ত্র লুটপাট করে নেওয়া হয়েছে। তেমনি ভাবে নতুন করে মানে দাবি আসছে, তারা বলছে র্যাব বিলুপ্ত করতে হবে, র্যাব থাকতে পারবে না। 1971-এর মহান মুক্তিযুদ্ধের সময় আমরা যে দেশগুলাকে পদানত করেছিলাম, পরাভূত করেছিলাম, সেখানে মার্কিন সাম্রাজ্য বা চীন এবং এই পাকিস্তান, সেই পাকিস্তান আজকে 54 বছর পরে এসে বাংলাদেশের মাটিতে ছড়ি ঘোরাচ্ছে। তো এই যে মানে পূর্ব পাকিস্তানে ফেরত যাওয়ার সকল কার্যক্রম ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পন্ন করেছেন। বাংলাদেশের যে মৌলিক বিষয়, জন্মের যে ইতিহাস, সেই জায়গাটায় মোহাম্মদ ইউনূস আঘাত করেছেন। অনেক ধন্যবাদ আমার সঙ্গে আজকে আপনাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা ভালো থাকবেন, আশা করি দেখা হবে আবারও কোনো অনুষ্ঠানে। যাওয়ার আগে আবারও বলে যাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবারও দেখা হবে। ধন্যবাদ।